শহরের নামকরা এক আইটি কোম্পানিতে স্টাফের সংখ্যা কম হওয়ার কারণে সবার মাঝে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এই অফিসের বস আইজাক জনও তার স্টাফদের বেশ ভালোই খোঁজ খবর রাখে। তবে টুইস্ট আসে তখনই একদিন কোম্পানির বস যখন ওয়াশরুমে যাওয়ার মাত্র 4 থেকে 5 মিনিট পরই তার লাশ পাওয়া যায়। পুলিশের টিম আসলে তারা প্রাথমিকভাবে ধারণা করে আইজাক স্বাভাবিকভাবেই মারা গেছে, কারণ ওয়াশরুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল আর বসের ওয়াশরুমে অন্য কেউ যায় না। কিন্তু এটা যে আত্মহত্যা সেটা অফিসার সন্দীপ মানতে নারাজ। সে নিজের মতো করে তদন্ত শুরু করলে বের হতে থাকে একের পর এক টুইস্ট। কারণ এই অফিসের সবাই যেন এক একটা মুখোশধারী, কে সত্য বলছে আর কে মিথ্যা তা বুঝে ওঠা দেয়। এমনই এক সাসপেন্স, টুইস্ট আর রহস্যে মোড়ানো মার্ডার মিস্ট্রিতে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি গোলাম। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। পুলিশ অফিসার সন্দীপ সবেমাত্র ডিউটির শেষে বাড়ি ফিরেছে। বাড়িতে ঢুকতেই নিমেষ নামের এক পুলিশ সন্দীপকে কল করে ধন্যবাদ জানায়, কারণ আজ এক আসামিকে ধরতে সন্দীপ নিজের ডিউটির বাইরেও জুনিয়রদের অনেক সাহায্য করেছে। আসামিকে ধরতে গিয়ে এক পুলিশ সদস্য আহত হয়েছিল, তাই সন্দীপ তার কথা জিজ্ঞেস করলে নিমেষ বলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তার আঙ্গুল ভেঙে দিয়েছে, আমি এখন থানায় গিয়ে আসামিকে 3rd ডিগ্রি দিব। সন্দীপ বলে সাবধানে, কাল কিন্তু তাকে কোর্টে উপস্থিত করতে হবে। কথা শেষ হলে কল কেটে সন্দীপ সারাদিনের ক্লান্তি কাটাতে একটা ঘুম দেয়। পরের দিন সকালে শহরের নামকরা এক আইটি অফিসের কিছু মানুষ ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে কেউ বাস, কেউ কার, তো কেউ স্কুটিতে করে বেরিয়ে পড়ে। গার্ডও সময় মতো অফিসের গেট খুলে দিলে একে একে সবাই অফিসে এসে পৌঁছায়। অফিসে ঢুকে সবাই আগে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তাদের অ্যাটেন্ডেন্স কনফার্ম শেষে যার যার চেয়ারে বসে কম্পিউটার অন করে। রিসেপশনিস্ট মীরা অরবিন্দ নামের একজনকে কল করে জিজ্ঞেস করে, কোথায় তুমি? রাদীপ স্যার আজকে অনেক ব্যস্ত, তাড়াতাড়ি আসো, তার প্রথম মিটিং তোমার সাথে। কল রাখলে গার্ড সাত্তায়ান চাচা একটা বিল এনে মীরার কাছে দিয়ে বলে 2টা লাইট এবং গার্ডেনিং পাইপ পরিবর্তন করতে হয়েছে, এটাই তার বিল। মীরা বলে ঠিক আছে স্যারকে দিয়ে দিব। ঘড়িতে সময় 10টা 15। রাস্তায় বিবেশ দ্রুত গতিতে সাইকেল চালাচ্ছে, কারণ আজ তার দেরি হয়ে গেছে। এদিকে অফিস থেকে কথাবার্তা বলে তো কেউ বিস্কুট খেয়ে হাসি খুশি সময় পার করছিল, তো কেউ নিজের কাজে মহাব্যস্ত। ঠিক তখনই অরবিন্দ অফিসে আসলে মীরা বলে ঠিক সময় এসেছো, একটু অপেক্ষা করো, স্যার ফ্রি হলে জানাচ্ছি। অরবিন্দ ওয়েটিং এরিয়াতে বসে সেখানে এক স্টাফ নীলিমাকে একবার দেখে নেয়। নীলিমাও আর চোখে তাকালে অরবিন্দ ইচ্ছা করেই তার সোনার গলার চেইন বের করে দেয়। হাতে আইফোন এমন ভাবে ধরে যেন নীলিমা দেখতে পায়। মীরা সেটা খেয়াল করে একটা মুচকি হাসি দিলেও কিচ্ছু বলে না। চশমা পরা চুল ববকাট দেওয়া মেয়েটার নাম ডোনা। সে সারাদিন বিস্কুট চিপস খেতেই থাকে, আর অফিস ক্লিনার সিন্ধু চাচি তা পরিষ্কার করতে হয়। মীরা ওষুধ খাওয়ার সময় ক্যামেরায় খেয়াল করে একটা গাড়ি ঢুকছে, সাথে সাথে উঠে গিয়ে সবাইকে সাবধান করলে সবাই নিজ নিজ কাজে মন দেয়। এদিকে গাড়ি থেকে এই আইটি কোম্পানির মালিক আইজাক জন নেমে অফিসে ঢুকে দেখে বিবেশ এখনো অফিসে আসেনি। পাশের জনকে জিজ্ঞেস করলে সে বলে গতকাল দেরিতে গিয়েছিল তো সেজন্য আজকে আসেনি। জন মীরাকে ডাক দিয়ে তার কেবিনে চলে যায়। মীরা কেবিনে গেলে জন জিজ্ঞেস করে বাইরে কে বসে আছে? মীরা বলে ওনার নাম অরবিন্দ, সে ডিজাইনের কাজ করে, রাদীপ স্যারের সাথে মিটিং আছে। জন বলে যাই হোক, বিবেশ দেরিতে গেছে মানে সে দেরিতে আসবে, এটা কোন জায়গার নিয়ম? অফিসের একটা নির্দিষ্ট সময় আছে, আমি কি কখনো কাউকে ওভারটাইম করতে বলেছি? মীরা না বললে জন বলে ওকে বোঝাও, আমি যদি কথা বলি তাহলে ভুল বুঝবে। জন উঠে কফি নিতে নিতে মীরাকে বলে আমি কিছুদিনের জন্য বাইরে যাব, আমাকে মেল পাঠিয়ে আপডেট জানাবে, কতদিন গিবসন তোমাদের লিড দিবে। কিছুক্ষণ পর অবশেষে বিবেশ এসে পৌঁছালে তার মা কল দেয়। একে তো লেট, তারপর আবার কল। বিবেশ কথা বলতে বলতে সাইডে এক গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। মীরা অরবিন্দকে নিয়ে রাজীবের কাছে গিয়ে বলে আগামী সপ্তাহে আমাদের ফুড কার্টের ডেমো দেখিয়ে কোটেশন দিতে হবে, তাই কাজটা একটু দ্রুত করতে হবে। কিন্তু রাজীব ঝাই দিয়ে বলে আমি পারবো না, তুমি বেশি দায়িত্বশীল হলে তুমি করো। ঠিক তখনই বিবেশের সাথে ডেস্কে বসলে রাজীব তাকে ডাক দেয়। বিবেশ বলে এখনই কাজটা করে দিচ্ছি। রাজীব বলে তাড়াতাড়ি শেষ করো, আমি মিটিং এ যাচ্ছি, এসে দেখবো। এরপর তারা 3জন মিটিং রুমে চলে যায়। যাওয়ার সময় সিন্ধু চাচিকে দেখে রাজীব বলে ভেতরে 3 কাপ চা দিয়ে যান। আঞ্জু আনমনা হয়ে চিরকুটে কিছু একটা লিখে স্ক্রিনে লাগায়। পাশের কলিগ বলে তোমাদের কি এখনো ঝগড়া চলছে? ছেলেরা এমনি বন্ধু ছাড়া কিছু বোঝে না। আঞ্জু বলে সে থাকুক তার বন্ধু নিয়ে, আমার কোনো সমস্যা নেই। আসলে আঞ্জু তার কলিগ অ্যালবার্টকে পছন্দ করে। অ্যালবার্ট ঠিক তখনই আঞ্জুর দিকে তাকালেও আঞ্জু পাত্তা দেয় না, তাই অ্যালবার্ট তার কলিজার বন্ধু সেবাস্টিকে বলে চল কফি খেয়ে আসি। তারা উঠতে গেলেই নীলিমা বলে আমার জন্য কেক নিয়ে এসো। অ্যালবার্ট বলে রাদীপ স্যার নেই, চলো আমাদের সাথে। তাই 3জন বেরিয়ে গেলে চাচি সবার টেবিলে গিয়ে চা দিয়ে আসে। অফিসের নিচে সেবাস্টি, অ্যালবার্ট এবং নীলিমা পরোটা আর চা নিয়ে অফিসের নিচে চেয়ার টেবিলে বসে। অফিসের সবাই যে যার মতো কাজ করছিল। জনের শার্টে কফি লেগে যাওয়ার কারণে সেটা ক্লিন করতে সে ওয়াশরুমে যায়। চাচি ভ্যাকিউম ক্লিনার অন করলেই তার শব্দে সবাই বেশ বিরক্ত হয়ে ওঠে। কিছুক্ষণ পরে মেশিন অফ করলে সেবাটিরাও পরোটা খেয়ে ফিরে আসে। মিটিং শেষে রাজীব রুম থেকে বেরিয়ে জনকে তার কেবিনে দেখতে না পেরে ডোনাকে জিজ্ঞেস করলে সে বলে জানি না। ডোনার পাশের জন বলে স্যারকে ওয়াশরুমে যেতে দেখেছিলাম। রাজীব ওয়াশরুমের সামনে গিয়ে দরজা ধাক্কা দিয়ে ডাক দেয়।
চায়, কিন্তু জন কোনো জবাব দেয় না। অফিসের সবাই বেশ অবাক হয়ে যায়। রাজীব দরজা খোলার চেষ্টা করলে দরজা জ্যাম হওয়ার কারণে খুলতে পারে না। রাজীবের স্টাফদেরকে বলে কেউ একজন তাড়াতাড়ি চাবি নিয়ে আসো। সেবাস্টি দৌড়ে চাবি আনতে গেলে দেখে ততক্ষণে ওয়াশরুমের সামনে ভিড় জমে গেছে। সেবাস্টি চাবি এনে দিলে রাজীব দরজা খুলে দেখে জন মেঝেতে পড়ে আছে, তার মাথা ফেটে রক্ত পড়ছে। সাথে সাথে রাজীব পালস চেক করে দেখে জন মারা গেছে। রাজীব সবাইকে জানালে অফিসের সবার গলা ভয়ে শুকিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ফরেন্সিক টিম নিয়ে পৌঁছে তাদের কাজ শুরু করে দেয়। অফিসার সন্দীপ বাইরে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই এক বয়স্ক পুলিশ রহিম এসে সন্দীপকে জনের ফোন দেয়। সন্দীপ ফোন চেক করতে গেলে তার সিনিয়রের কল আসে। সন্দীপ রিসিভ করলে সিনিয়র বলে জন মিস্টার সুরেশের কাছের বন্ধু, এই জন্য তোমাকে এই কেস দিয়েছি। কল কাটার পরে রহিম সন্দীপকে বলে স্যার এই কেসে সন্দেহজনক কিছু নেই, পা পিছলে মারা গেছে, মাথা ফেটে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা গেছে। কিন্তু সন্দীপ রাতে কান না দিয়ে জনের ফোন ওপেন করে দেখে গিবসন জর্জের অনেকগুলো মিস কল। ফরেন্সিক টিমের হেড এসে সন্দীপকে বলে মৃত্যু 1 থেকে 1.5 ঘন্টা আগে হয়েছে, মনে হচ্ছে পড়ে গিয়ে মাথায় আঘাত লাগার কারণে মৃত্যু হতে পারে। পোস্টমর্টম শেষ না হলে শিওর ভাবে কিছুই বলা যাচ্ছে না, তবে মাথা ছাড়া শরীরে কোথাও কোনো আঘাত নেই। কেবিনের ড্রয়ার থেকে ডেরিফিলিন রিটায়ার্ডের ওষুধ পাওয়া গেছে, মানে জনের শ্বাসকষ্টের সমস্যা ছিল, হয়তো ওয়াশরুমে দম বন্ধের কারণে অজ্ঞান হয়ে গিয়েছিল। কাছ থেকে একজন বলে ওয়াশরুম তো পিচ্ছিল না, আর তার শরীরের তাপমাত্রা স্বাভাবিক থেকে কম। ফরেন্সিক এক্সপার্ট বলে সেটা ওয়াশরুম লক থাকার জন্য হতে পারে। জুনিয়র বলে তার শার্টে কফির দাগ পাওয়া গেছে, স্যারকে জানিয়েছি। সন্দীপ কফি বাজার টেস্ট করতে বললে ফরেন্সিক এক্সপার্ট জবাব দেয় স্যাম্পল নিয়েছি, কিন্তু আমার মনে হয় না বিষের কোনো ব্যাপার আছে, কারণ এমনটা হলে সে বমি করতো অথবা মুখ দিয়ে ফেনা বের হতো। সন্দীপ জিজ্ঞেস করে 1 ঘন্টার মধ্যে কি ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট পাওয়া যাবে? ফরেন্সিক এক্সপার্ট বলে হ্যাঁ। জুনিয়র সন্দীপকে বলে স্যার এই টিস্যু পেপারটা ওয়াশরুমে পেয়েছি। লাশ নিয়ে গেলে সন্দীপ ঘুরে ঘুরে ওয়াশরুমের সব জায়গা ছবি তুলে দরজার লক খেয়াল করে, সেখানে কিছু হাতের ছাপ আছে। এরপরে এক মিস্ত্রি ডেকে লক চেক করালে মিস্ত্রি চেক করে বলে লকে কোনো সমস্যা নেই। সন্দীপের সন্দেহ আরো বাড়তে থাকে। সিসিটিভি ফুটেজে দেখে শার্টে লেগে থাকা কফি পরিষ্কার করতে জন ওয়াশরুমের দিকে যাচ্ছে। সন্দীপ রহিম এবং হরিকে বলে ক্লিনারের কথা মতো শার্টের কফি পরিষ্কার করতে জন ওয়াশরুমে যায়। এইটুক কাজের জন্য সে দরজা তো লক করবে না, তাও ওয়াশরুমটা শুধু সে একাই ব্যবহার করতো। দরজা যদি লকও করে তাহলে শ্বাসকষ্ট হওয়ার পরে সে দরজা খুলে বাইরে কেন আসলো না? রহিম বলে সে হয়তো চেষ্টা করেছে, লকের উপরে আমি লকের ছাপ পেয়েছি। হরি জিজ্ঞেস করে আপনি কি বলতে চাচ্ছেন, বাইরে থেকে কেউ লক করে দিয়েছিল? সন্দীপ বলে শিওর বলতে পারছি না, কিন্তু চাবি তো স্টাফদের কাছেই থাকে। ফুটেজে দেখা যাচ্ছে সেবাস্টি দৌড়ে চাবি এনে দিয়েছিল। রহিম বলে জন প্রথমে ওয়াশরুমে যায়, অভ্যাসবশত সে দরজা লক করে। শার্ট পরিষ্কারের সময় হাত থেকে কিছু পানি নিচে পড়ে তাতেই পা পিছলে পড়ে যায়, তখন হয়তো দরজা খোলার চেষ্টা করলে সে ব্যর্থ হয়। সন্দীপ বলে এটার প্রশ্নই আসে না, সে পড়ে যাওয়ার পরে আর নড়াচড়া করেনি। তার লাশের চারপাশে কোনো রক্তের দাগ নেই, ওয়াশরুমের মেঝেও শুকনো। আচ্ছা জনের পরিবারে কে কে আছে? রহিম বলে তার কোনো আত্মীয় স্বজন নেই, 2টা বিয়ে, কিন্তু এখন ডিভোর্স হয়ে গেছে, বাচ্চাও নেই। এক ভাই আছে ইভেন জন, সে অনেক বছর আগে ইউএসএ চলে গেছে। জনের ক্যাবিন, গাড়ি, অফিসের সব ফাইল সার্চ করে রহিম বলে ওদের মা ছোটবেলায় মারা যায় আর বাবা 2010-এ। ঠিক তখন ইভান শেষবার ইন্ডিয়া এসেছিল। সে অনেক বড় লোক, সম্পত্তি নিয়ে জনের কোনো ঝামেলা নেই। হরি বলে জনের বিজনেস পার্টনার আছে গিবসন জর্জ, দুবাইয়ের বিজনেস সেই দেখাশোনা করে। রহিম বলে সে থিরুপাল্লাম গ্রামে থাকে, জনের মৃত্যুর খবর পেয়ে রওনা দিয়েছে। সন্দীপ বলে পার্টনারই তো পার্টনারের কোটি টাকার প্রফিট নিবে, অফিসের সবার ফোনের লক সেগুলো পুলিশ জমা নিয়ে নেয়। রহিম সন্দীপকে বলে আমার অভিজ্ঞতা থেকে বলছি, এখানে সন্দেহের কিছুই নেই। সন্দীপ বলে আমার অভিজ্ঞতা কম, কিন্তু আমি যদি নিয়ম অনুযায়ী তদন্ত করি তাহলে সমস্যা কোথায়? রহিম বলে আমি এমন কিছু বলিনি। সন্দীপ হেসে রহিমের কাঁধে হাত রেখে কানের কাছে গিয়ে বলে আমার মনে হয় এটা মার্ডার, আমাদের অনেক কাজ আছে, রেডি থাকেন। সন্দীপ অন্য পাশে গেলে হরি এসে বলে স্যার কি বললো? রহিম বলে আজকে বাইরে যাওয়ার কথা ভুলে যাও, সে এখন জেমস বন্ড খেলবে। আমার অভিজ্ঞতা বলছে জন পা পিছলে পড়ে গেছে। সন্দীপ অফিসে বিভিন্ন কোনার ছবি তুলে নেয়। ঠিক তখনই অরবিন্দ সন্দীপকে বলে আমি এই অফিসের না, কন্ট্রাক্টের ভিত্তিতে কাজ করি। সন্দীপ হাত তুলে সবাইকে বলে এই ঘটনার সময় যে যে অফিসে উপস্থিত ছিলেন তারা কেউ এখনই বাসা যেতে পারবেন না। খাদক ডোনা তখনও জুস খাচ্ছে। সন্দীপ রাজীবকে জিজ্ঞেস করে আপনি প্রথম লাশ দেখেছিলেন? রাজীব বসে বসে বলে হ্যাঁ। সন্দীপ জিজ্ঞেস করে আপনি জনকে খুঁজছিলেন কেন? রাজীব বলে গিবসন স্যার তাকে কলে পাচ্ছিল না, এই জন্য আমাকে কল করেছিল, তাই খুঁজতে গিয়েছিলাম। সন্দীপ রাজীব সহ সকল স্টাফদের ছবি তুলে রাজীবকে জিজ্ঞেস করে একজন অজ্ঞান হয়ে পড়ে গেছে, তোমরা হাসপাতালে নিয়ে যাওনি কেন? রাজীব বলে আমি পালস চেক করে দেখেছিলাম, সে বেঁচে নেই। রহিম এসে বলে তুমি কি ডক্টর? রাজীব বলে শরীর নড়াচড়া করে ঝামেলায় পড়তে চাইনি। সন্দীপ জিজ্ঞেস করে তুমি গিবসনের সাথে দুবাইতে ছিলে না? রাজীব বলে হ্যাঁ 3 বছর ছিলাম। সন্দীপ বলে তাহলে তুমি তার কাছের মানুষ, সে তোমাকে বিশ্বাস করে, তুমি এই কাজের জন্য পারফেক্ট। যখন ওয়াশরুমের দরজা নক করেছো তখন ভিতর থেকে কোনো শব্দ পাওনি। রাজীব বলে না। মীরা এসে বলে ওই সময় সিন্ধু চাচি ভ্যাকিউম অন করেছিল, সেই শব্দে অন্য কোনো শব্দ কানে আসেনি। সন্দীপ জিজ্ঞেস করে আপনারা এই ওয়াশরুম ব্যবহার করেন না? মীরা বলে না, আমরা করিডোরটা ব্যবহার করি। ঠিক তখনই রাজীব ওয়াশরুমে গেলে সন্দীপ সাত্তিয়ানকে নিয়ে নিচে যায়। সন্দীপ বিল্ডিং এর ছবি তুলে সাত্তিয়ানকে তার ডিউটি টাইম জিজ্ঞেস করলে সাত্তিয়ান বলে সকাল 6টা থেকে
থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, আর মাঝে মাঝে 7টা বাজে। সন্দীপ খেয়াল করে ব্যাক সাইডে ধোঁয়া উঠছে। সন্দীপ জিজ্ঞেস করে, তুমি কি ময়লা আবর্জনা কুড়িয়ে আজকে পুড়িয়েছো? সাত্তিয়ান বলে, এটা কালকের আবর্জনা। সন্দীপ বিল্ডিং এর বাকি ফ্লোরের কথা জিজ্ঞেস করলে সাত্তিয়ান বলে, সবগুলোই খালি, পুরো বিল্ডিংটাই জন স্যারের। অনেকে ভাড়া চেয়েছে কিন্তু সে ভাড়া দেয়নি। সামনে একটা হাতুড়ি দেখে সন্দীপ জিজ্ঞেস করে, এটা এখানে কেন? সাত্তিয়ান বলে, আমি রেখেছি। দেওয়ালে পেরেক পোতার সময় জন স্যারের ডাক শুনে এখানে রেখে চলে যাই। ডুপ্লিকেট চাবির কথা জিজ্ঞেস করলে সাত্তিয়ান বলে, ওয়াশরুমে কোনো ডুপ্লিকেট চাবি নেই, একটাই, সেটা আমার কাছে থাকে। সন্দীপ উপরে গিয়ে সিন্ধুকে জিজ্ঞেস করলে সিন্ধু বলে, আমার স্বামী সাত্তিয়ান এখানে চাকরি করে, আমাদের অবস্থা ভালো ছিল না, তাই জন স্যারকে বলেছিল, তাই সে আমাকে এখানে ক্লিনারের কাজ দেয়। সন্দীপ জিজ্ঞেস করে, জন মানুষ হিসেবে কেমন ছিল? সিন্ধু বলে, অনেক ভালো মানুষ। একবার আমি অসুস্থের জন্য কিছু টাকা আর ছুটি চেয়েছিলাম, সাথে সাথে আমাকে ছুটি দিয়ে দেয়, আর সে সবসময় এমপ্লয়ীদের খেয়াল রাখতো। সন্দীপ জিজ্ঞেস করে, মেশিনে কি খোলা কফি ছিল নাকি নতুন প্যাকেট থেকে ঢালা হয়? সিন্ধু বলে, প্যাকেট কখনো খোলা রাখি না, নয়তো অফিস নোংরা হবে। রহিমের কল আসলে বিরক্ত সন্দীপ তাকে বাইরে পাঠিয়ে দেয়। সন্দীপ জিজ্ঞেস করে, স্টোর রুম তুমি আর কি ব্যবহার করে? সিন্ধু বলে, মাঝে মাঝে 2-1 জন ব্ল্যাক কফি বানাতে চায়। সন্দীপ চেয়ারে বসে টেবিলে একটা অর্ধগোলক শেপের শোপিস দেখতে পায়। সিন্ধুকে বিদায় দিলে হরি এসে জিজ্ঞেস করে, বাকিদেরকে এখানে পাঠাবো নাকি কনফারেন্স রুমে? সন্দীপ বলে, এখানে হবে, জন যেখানে থাকতো। যদি এদের মধ্যে কেউ খুনি হয় তাহলে ধরা পড়ে যাবে, এটা একটা সাইকোলজি। সন্দীপ খেয়াল করে টেবিলে একটা অ্যাশট্রে, উপরে তাকিয়ে দেখে ফায়ার অ্যালার্ম টেপ দিয়ে বন্ধ করা, তাই নিজে একটা সিগারেট ধরায়। এরপর একে একে সবাই এসে তাদের বয়ান দেয়। একজন মহিলা পুলিশ তাদের ব্যাগ চেক করে। জিজ্ঞাসাবাদের সময় সন্দীপ অরুণকে হাত বাড়িয়ে দিতে বলে। অরুণ হাত বাড়ালে সন্দীপ হাত শুকিয়ে অরুণকে বিদায় দেয়। রহিম জিজ্ঞেস করে, আপনি কি কফির স্মেল নিচ্ছেন? সন্দীপ বলে, না। ওয়াশরুমের লক যদি কেউ বন্ধ করে তাহলে হতে পারে সে গ্লোভস পরেছিল, আর গ্লোভসে একটা স্মেল আছে যেটা হাত ধুলেও যায় না, সেটা বোঝার চেষ্টা করছি। রহিম হরির কাছে গিয়ে আস্তে করে বলে, ডগ স্কোয়াডের কাজও সে করছে। সন্দীপ সেটা শুনতে পেয়ে মুচকি হেসে বলে, তুমি কি তোমার চাকরি যাওয়ার ভয় পাচ্ছ? রহিম হেসে দেয়। সন্দীপ আবারও জিজ্ঞাসাবাদ শুরু করে। সবার বাচনভঙ্গি, কথা বলার ধরন, চোখ, হাত সবকিছু দেখে বোঝার চেষ্টা করে। এরই মাঝে নিনার ব্যাগ থেকে ঘুমের ওষুধ পাওয়া যায়। নিনা জানায়, আমার ঘুম কম হয় তাই ওষুধ খাওয়া লাগে। কোন ডক্টরের পরামর্শ নিচ্ছ জিজ্ঞেস করলে নিনা বলে, কোনো ডক্টর না, এমনি। বিনার প্রেসক্রিপশনে কোন দোকান থেকে তাকে এতগুলো ওষুধ দিল জানতে নিনা বলে, আমার বাসার পাশেই এক দোকান, গত সপ্তাহে নিয়েছিলাম, আমি পালিয়ে মুকু থাকি। সন্দীপ ঠিকানা লিখে নিয়ে নিনাকে বলে, ডক্টরের পরামর্শ নিয়ে তারপর ওষুধ খাবেন, এটা আমার কাছে থাকুক, এখন যান। নিনা চলে গেলে সন্দীপ একজনকে কল করে বলে, পালিয়ে মুকুতে যত ফার্মেসি আছে সেগুলোর নামে লিস্ট করো। ফায়াজ এসে বলে, জন স্যার কারোর সাথে খারাপ ব্যবহার করে না। রহিম জিজ্ঞেস করে, অফিসে কারোর সাথে খারাপ সম্পর্ক নেই? ফায়াজ বলে, গত সপ্তাহে বিবেশের উপর বেশ রেগেছিল, ঠিক তখনই তার শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল, আমরা সবাই ভয় পেয়ে গিয়েছিলাম। বিবেশকে জিজ্ঞেস করলে সে জানায়, কাজ শেষ না হওয়ার কারণে স্যার আমাকে বকেছে, তাই আমি চাকরি ছাড়ার কথা ভেবেছিলাম। সন্দীপ আলবার্টকে জিজ্ঞেস করে, জন চলে গেলে তার রুম লক করে কিনা? আলবার্ট বলে, না, কিন্তু আমরা এই রুমে রাদীপ স্যারের অনুমতি ছাড়া ঢুকতে পারি না। সেবাস্টিকে জিজ্ঞেস করে, অফিসে যখন চা নাস্তা দেয় তাহলে বাইরে যাওয়ার কি দরকার? সেবাস্টি বলে, বাইরের চা বেশি ভালো, আর মাঝে মাঝে পরোটা খেতে যাই। সেবাস্টির ফোন চেক করে রহিম সেবাস্টির হাতে দিলে সন্দীপ খেয়াল করে তার এক আঙ্গুলে কাটা। কারণ জিজ্ঞেস করে সেবাস্টি বলে, ডেস্কে কোনার লেগে কেটে গেছে। সন্দীপ রহিমকে সেবাস্টির কথা সত্যতা যাচাই করতে পাঠায়। রহিম সেবাস্টির সাথে গিয়ে দেখে সে আসলে সত্য বলছে। ঠিক তখনই রহিমের একটা কল আসলে রহিম ফোনে কথা বলার সময় খেয়াল করে অরবিন্দ সবার নজর এড়িয়ে তার ব্যাগে কি যেন লুকাচ্ছে। রহিম কাছে গিয়ে জিজ্ঞেস করলে অরবিন্দ বলে, কিছু না। রহিম ব্যাগ খুলে দেখাতে বললে অরবিন্দ দৌড় দেয়। অফিসের বাইরে পুলিশদের ধাক্কা মেরে পালানোর চেষ্টা করলে সন্দীপ এসে সেই শোপিস অরবিন্দের দিকে ছুড়ে মারে। অরবিন্দের পায়ে লেগে পড়ে গেলে পুলিশরা তাকে ধরে ফেলে। রহিম গিয়ে অরবিন্দকে চড় মেরে তার ব্যাগ খুলে ভিতরে ড্রাগস পায়। অরবিন্দকে উপরে এনে টেবিলের সাথে হ্যান্ডকাফ দিয়ে বেঁধে রাখা হয়। অরবিন্দ বলে, স্যার সত্যি জানতাম না আজকে পুলিশ অফিসে আসবে, আমার কপালটাই খারাপ। রহিম এক দাবড় দিয়ে বলে, একদম চুপ, আগে এই কেস শেষ হোক তারপর তোকে দেখছি। রাজীব ওয়াশরুমে যাওয়ার কথা বললে রহিম তাকেও ঝাড়ি দিয়ে বলে, চুপ করে বসেন। ঠিক তখনই জনের বিজনেস পার্টনার গিবসন অফিসে এসে দেখে অরবিন্দকে বেঁধে রাখা হয়েছে। রহিম সন্দীপের কাছে গিয়ে বলে, এটাই জনের পার্টনার গিবসন। জনের ক্যাবিনে গিয়ে বসলে গিবসন জিজ্ঞেস করে, ওকে বেঁধেছেন কেন? সন্দীপ বলে, অন্য এক বিষয়, আপনি গ্রাম থেকে কবে এসেছেন? জনের সাথে শেষ কবে দেখা হয়? গিবসন বলে, গত সপ্তাহে ফিরেছি, এরপর আর দেখা হয়নি, ফোনে কথা হতো, শেষবার দেখা হয়েছে 2 সপ্তাহ আগে। সন্দীপ জিজ্ঞেস করে, আজকে থেকে কল দিয়েছিলেন কেন? গিবসন বলে, জুমে আমাদের মিটিং ছিল, তাকে পাচ্ছিলাম না তাই রাজীবকে কল দিয়েছিলাম। সন্দীপ জিজ্ঞেস করে, আপনার বিজনেস পার্টনার হওয়ার আগে কি বন্ধু ছিলেন? গিবসন বলে, আমাদের সম্পর্ক বন্ধুত্বের না, জন এবং আমার বাবা বিজনেস পার্টনার ছিল, সেখান থেকে আমাদের পরিচয়। সন্দীপ গিবসনের ফোন আনলক করে দিতে বলে গিবসন লক খুলে ফোন দিলে সন্দীপ বলে, জন তো নেই, আপনাদের পার্টনারশিপের কি হবে? তার স্ত্রী বা বাচ্চাও তো কেউ নেই। গিবসন বলে, জন তার উত্তরাধিকার তার ভাই ইভানকে দিয়ে গেছে। সন্দীপ জিজ্ঞেস করে, আপনি কি ইভানকে চেনেন? গিবসন বলে, একবার জনের সাথে ইউএসএ তার বাসায় গিয়েছিলাম, এছাড়া তাকে চিনি না। সন্দীপ জিজ্ঞেস করে, জনে কি কোনো শত্রু ছিল? গিবসন হেসে বলে, বিজনেসের সব প্রতিদ্বন্দ্বী শত্রু। ফোনে কিছু না পেয়ে সন্দীপ গিবসনকে বলে, আপনি এখন যেতে পারেন, তবে 2 সপ্তাহের জন্য এখানে থাকতে হবে। গিবসন বের হয়ে গেলে রহিম বলে, সে অনেক ভালো মানুষ, দেখেই বোঝা যাচ্ছে। গিবসন বাইরের সবার সাথে গিয়ে দাঁড়ালে কেবিন থেকে সন্দীপ গিবসনের দিকেই তাকিয়ে থাকে।
কারণ তার প্রধান সন্দেহ গিবসনের উপরে। গিবসন চলে গেলে সন্দীপও নিচে গিয়ে দাঁড়ায়। সিগারেট ধরিয়ে কালো রঙের এক গাড়ির কাছে আসলে খেয়াল করে তার জুতার ফিতা খোলা। গাড়িতে পা রেখে বাঁধতেই যাবে, হঠাৎ দেখে গাড়িতে গোল গোল চক্র আঁকানো। সন্দীপের মনে পড়ে সে যখন ডক্টর রাচেল এবং ডক্টর কুরিয়াকোসের বাসায় গিয়েছিল তখন তার ছোট নাতনি সন্দীপের গাড়িতে ঠিক এমনই চক্র রেখেছিল। ঠিক তখনই সন্দীপকে একজন কল করে বলে সেই ফার্মেসি পেয়ে গেছি। ওখান থেকে কুরিয়াকোস নামের এক ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ দেওয়া হয়। কল কেটে সন্দীপ উপরে গিয়ে জিজ্ঞেস করে কালো রঙের গাড়িটা কার? অরুণ বলে ওটা আমার গাড়ি। সন্দীপ জিজ্ঞেস করে আপনার গাড়িতে স্ক্র্যাচ দেখলাম, ওটা কিসের? অরুণ বলে হয়তো আমার ছেলে করেছে। কিন্তু সন্দীপের মনে খটকা লাগে। লেডি পুলিশ নিমিকে ডেকে তার কানে কানে কিছু একটা বলে কনফারেন্স রুমে চলে যায়। নিমি অরুণকে জিজ্ঞেস করে আপনার ফোন কোনটা? অরুণ বলে নীল রঙের। নিমি ফোনটা নিয়ে সন্দীপকে দিয়ে আসে। সন্দীপ বলে কাউকে এই রুমে ঢুকতে দিবে না। নিমি চলে গেলে সন্দীপ ফোনে গুগল ম্যাপ চেক করে। কিছুক্ষণ পর নিমি এসে কিছু একটা বললে সন্দীপ অফিস থেকে বেরিয়ে গাড়ি নিয়ে সেই কুরিয়াকোস ডক্টরের বাসায় যায়। বাসার কাজের লোকটা সন্দীপকে বলে অনেকদিন পরে এলে, তোমার বাবার মৃত্যুতে যেতে পারিনি। স্যার এবং তোমার বাবা অনেক ভালো বন্ধু ছিল। সন্দীপ ঢুকতেই যাবে, ঠিক তখনই রহিম কল করে বলে স্যার এখানে মহিলারা আছে, তাদেরকে আটকে রাখা কি ঠিক হবে? সন্দীপ বলে আমি তাড়াতাড়ি চলে আসবো, আর অফিসে বাইরের কাউকে ঢুকতে দিবে না। কল কেটে রহিম সাহেব স্টাফদের বলে স্যার বাইরে গেছে, সে ফিরলে তারপর বাসায় যাবেন। সন্দীপ বাসায় ঢুকে ডক্টরের নাতনির ছবি আর দেওয়ালে সেই চক্র দেখে। ঠিক তখনই ডক্টর এসে বলে কি ব্যাপার আজ ইউনিফর্মে? আমি পুরাতন বই গোছাতে ব্যস্ত ছিলাম। সন্দীপ বলে রাচেল ম্যাডাম নেই? ডক্টর বলে না, বেঙ্গালুরু গেছে, আমাদের নাতনি আন্না করতে আসতে দিচ্ছে না। তা তুমি জরুরি ভাবে দেখা করতে চাচ্ছিলে কেন? সন্দীপ বলে আপনি কি ভিটেক কোম্পানির এমপ্লয়ীদেরকে চেনেন? নাম শোনা মাত্রই ডক্টরের হাত থেকে বই পড়ে যায়। ডক্টর বাহানা দিয়ে বলে আলমারি পুরনো হয়ে গেছে, হাত পিছলে পড়ে গেছে। কিন্তু সন্দীপ ব্যাপারটা আন্দাজ করে আবারও জিজ্ঞেস করে উত্তর দিলেন না যে? ডক্টর বলে না, এমন কোন কোম্পানির নাম জানি না, কিন্তু আমাকে জিজ্ঞেস করছো কেন? সন্দীপ বলে ওই কোম্পানির এক মেয়ে আপনার প্রেসক্রিপশনের ওষুধ খায়। ডক্টর বলে হতে পারে, অনেক রুগী আসে, তারা কোথায় কাজ করে তা তো জিজ্ঞেস করিনি। সন্দীপ বলে তা ঠিক আছে, কিন্তু 15 জন এমপ্লয়ি 13 জনই আপনার এখানে প্রায় আসে, ব্যাপারটা একটু সন্দেহজনক না? আপনি শুধু সর্দি কাশি ডক্টর হতেন আমি স্বাভাবিকভাবে নিতাম। ডক্টর বলে তুমি কি বলছো? আমি বুঝতে পারছি না। আসলে সন্দীপ এখানে আসার আগে যখন নিমি রুমে গিয়েছিল তখন নিমি আরেকটা ফোন এনে বলে ওটা নিনার ফোন আর এটা অরুণের। সন্দীপ সেটাও চেক করে দেখে লোকেশন একই জায়গায় দেখাচ্ছে। এরপর নিমিকে সবগুলো ফোন নিয়ে আসতে বলে। সন্দীপ সবগুলোতেই মানে 13টা ফোনেই একই ডক্টরের লোকেশন পায়। সন্দীপ বলে প্রথমে ভেবেছিলাম দুজনে হয়তো মিথ্যা বলছে, ডক্টরের নাম বলতে চায় না, কিন্তু সন্দেহ লাগলে সব ফোন চেক করি। আমরা ভুলে গেলেও আমাদের ফোন সবকিছু ট্র্যাক করে রাখে, কখন কোথায় কত তারিখে গিয়েছিলাম। এখন বলেন এখানে কি সন্দেহজনক কিছু আছে? ডক্টর বলে সন্দেহ কি থাকবে, আমি রোগের ব্যক্তিগত ব্যাপারে মাথা ঘামাই না। সন্দীপ বলে আজকে সকালে জন মারা গেছে। ডক্টর অবাক হয়ে বলে আইজাক জন? সন্দীপ মুচকি হাসি দিয়ে বলে আপনি একটু আগেই বললেন ভিটেক কোম্পানি আপনি চেনেন না, তাদের এমপ্লয়ীদেরকে জানেন না, তাহলে তাদের এমডি আইজাক জনকে চিনলেন কিভাবে? এতক্ষণ আমার সবকিছু সন্দেহ লাগছিল, কিন্তু এখন আমি এই বিষয়ে একদম শিওর। আপনি আমাকে সাহায্য নাই করতে পারেন, আমি এতদূর যেভাবে এসেছি বাকিটাও কিভাবে করতে হবে আমি জানি। আমি এখন আসি। ডক্টর বলে একটু দাঁড়াও, আমার কিছু বলার আছে। ডক্টর বলে আমি তোমাকে সব বলবো, কিন্তু তোমাকে ধৈর্য নিয়ে শুনতে হবে। আমি ভিটেক কোম্পানির এমপ্লয়ীদের এবং জনকেও চিনি, হয়তো আমি তাদেরকে তোমার থেকে বেশিই চিনি। ওখানের এক এমপ্লয়ি মীরা প্রেগনেন্ট হলে রাচেলকে দেখাতো। অনেক অপেক্ষা এবং ধৈর্যের পরে সে কনসিভ করে। স্বামী স্ত্রী দুজনেই অনেক খুশি ছিল, কিন্তু একদিন মীরার অনেক পেইন ওঠায় হাসপাতালে আনলে রাচেল স্ক্যান করে। স্ক্যানিং এর রিপোর্ট অনেকটা আশ্চর্য ছিল। মীরার বাচ্চা একদিন আগেই মারা গিয়েছিল। সে কারণে মীরা ডিপ্রেশনে ভোগে। রাচেল মীরাকে নিয়ে অনেক চিন্তা করছিল, তাই সে আমাকে মীরার ব্যাপারে সব বলে। মীরা আইটি ফার্মে জব করে। আমি বলেছিলাম শুধু আইটি ফার্মে না, সব সেক্টরেই ফ্রেন্ডসরা মিলে ড্রাগস নেয়, কিন্তু রাচেল এটা বিশ্বাস করতো না। তার কাছে মীরা অনেক ভালো মেয়ে ছিল। অনেক প্রতীক্ষার পরে সে কনসিভ করে। এতটা কেয়ারলেস সে কখনোই হবে না। তাই রাচেল আমাকে মীরার ট্রিটমেন্ট করতে বলে। আমি মীরার ব্লাড স্যাম্পল নিয়ে আমার এক বন্ধুর সাহায্যে ল্যাব টেস্ট করাই। টেস্ট শেষে মীরার বডিতে ফরেন কন্টেন্ট পাই। সন্দীপ জিজ্ঞেস করে ফরেন কন্টেন্ট কি? ডক্টর জানায় ফরেন কন্টেন্ট মানে যে জিনিসটা আমাদের শরীরের না, বাইরে থেকে প্রবেশ করানো হয়, তাকে ফরেন কন্টেন্ট বলে। ডক্টর মীরার স্বাভাবিক ট্রিটমেন্ট শুরু করলে সেও আলাদাভাবে মীরার ব্লাড রিসার্চ শুরু করে। এই সময় আরো দুজন অল্প বয়স্ক মানুষ আমার কাছে আসে। একজনের মাইগ্রেনের সমস্যা তো আরেকজনের ইনসোমনিয়া। আমি জানতে পারি তারাও ভিটেক কোম্পানিতে কাজ করে। আমার মনে সন্দেহ জাগে, তাই তাদের ব্লাড টেস্ট করাই। অবাক করার বিষয় হলো তাদের রক্তেও একই ফরেন কন্টেন্ট পাওয়া যায়, যেটা মীরার রক্তে ছিল। তাদের মধ্যে একটাই কমন ব্যাপার ছিল, তারা একই অফিসে কাজ করে। তাদেরকে মীরার কথা জিজ্ঞেস করলে সেবাস্টি জানায় কিন্তু মীরা তো অফিসে বলেছিল তার ইনফেকশন হয়েছে। ডক্টর বলে না, একটা সাবস্টেন্স মীরার ডিএনএ মিউটেশনকে ট্রিগার করেছিল। এইসব মিউটোজেন বাইরে থেকে ব্লাডে এন্ট্রি নেয় যখন কেউ ড্রাগস নেয়। সেবাটি অবাক হয়ে বলে ড্রাগস? অ্যালবার্ট বলে স্যার মীরা তো ড্রাগস নেয় না, এমনকি সে ড্রিঙ্কসও করে না। ডক্টর বলে তাহলে এটা মীরার ব্লাডে গেল কিভাবে? সেবাস্টি আর অ্যালবার্ট চিন্তায় পড়ে যায়। ডক্টর বলে দেখো, তোমাদের তিনজনের মধ্যে শুধু একটা বিষয় কমন, তা হলো তোমরা একই অফিসে কাজ করো। তোমরা তিনজনই একই সময় অসুস্থ হচ্ছ, নিশ্চয়ই অফিসে কোনো সমস্যা আছে। সেবাস্টি জানায় না, এমন তো কখনো দেখিনি।
হয়নি। এমন হলে তো সবার কোনো না কোনো সিমটম দেখা দিত। ডক্টর বলে ভালো করে চিন্তা করো, অফিসে কেউ কি শারীরিকভাবে অন্য কোনো সমস্যায় ভুগছে? সেবাস্টিয়ানের মনে পড়ে অরুণের চুল পড়ে যাচ্ছে। অ্যালবার্টের মনে পড়ে ফায়াজ ঠিক মতো চোখে দেখতে পায় না। দুজনে একসাথে বলে ওঠে ফায়াজ আর অরুণ। তাদের সমস্যা শোনার পরে ডক্টর বলে তোমরা কি ওদেরকে আমার কাছে আনতে পারবে? এরপরই তারা তাদের কলিগদের নিয়ে আসে। ডক্টর বলে আমি ওদের চেহারা কখনোই ভুলবো না। ওরা 13 জন এসেছিল, কারোর নখে গুটি গুটি, কারোর চুল পড়ে টাক হয়ে যাচ্ছে, কারোর কানে সমস্যা, তো কারোর মেমোরি লস। ডক্টর অবাক হয়ে জিজ্ঞেস করে তোমাদের অফিসে সেন্ট্রাল এসি চলে? সবাই বলে হ্যাঁ। সেবাস্টিয়ান জিজ্ঞেস করে কিন্তু কেন? ফায়াজ জিজ্ঞেস করে ওখান থেকে কোনো ইনফেকশন হচ্ছে? ডক্টর বলে আমি এখনই বলতে পারবো না, আমার কাছে সময় দরকার, তোমাদের সবার ব্লাড টেস্ট করতে হবে। একজন বলে যদি অফিসে কোনো সমস্যা হয় তাহলে আমরা জন স্যারকে জানাতে পারি। আরেকজন বলে স্যার তো দুবাই গেছে, সামনের সপ্তাহে আসবে। ডক্টর জিজ্ঞেস করে এই জনটা কি? আঞ্জু বলে আমাদের কোম্পানির এমডি। ডক্টর বলে তোমরা ভিটেক কোম্পানিতে কাজ করো, তোমাদের বসের ফুল নেম কি? পেছন থেকে নীনা বলে আইজ্যাক জন। ডক্টর চিন্তা করে বলে আমি এই নাম আগে কোথায় যেন শুনেছি। ডক্টর সন্দীপকে বলে আমি ওদের সবার স্যাম্পল কালেক্ট করে টেস্টে পাঠাই। রিপোর্ট দেখে আমি অবাক হয়ে যাই, সবার ব্লাডে একই মিউটাজেন্ট। মিউটাজেন্ট হলো একটা কেমিক্যাল কম্পাউন্ড যেটা ডিএনএ কে পরিবর্তন করতে পারে। আমি শিওর হয়ে যাই তাদের অজান্তে তাদের শরীরে এসব কেমিক্যাল যাচ্ছে, আর সেটা তাদের অফিস থেকেই। সেবাস্টি এবং অ্যালবার্ট তাদের অফিস থেকে দেওয়া চা, পানি, কুকিজ এসব নিয়ে আসে। ডক্টর সেগুলো টেস্ট করিয়ে একদিন সেবাস্টিকে কল করে জিজ্ঞেস করে জনকে তাদের অসুস্থতার কথা জানিয়েছে কিনা। সেবাস্টি জানায় স্যার সোমবার ফিরবে, তখন জানাবো। ডক্টর বলে না, কাউকে বলার দরকার নেই, বিশেষ করে জনকে। তোমরা আমার সাথে রবিবার দেখা করো, আর তার আগে তোমাকে একটা কাজ করতে হবে। ডক্টর সন্দীপকে বলে ভি ফার্মা কোম্পানির কো ফাউন্ডার আইজ্যাক জন। সে আমাদের ডক্টরদের মধ্যে অনেক ফেমাস। ওদের নিজস্ব ল্যাব আছে যেখানে মেডিসিন তৈরি করে। বেশিরভাগ ওষুধ ওদের ফার্মাসিতেই পাওয়া যায়। এই কোম্পানির লাইসেন্সে ইভান জনের নাম রেজিস্টার করা। সন্দীপের মনে পড়ে রহিম বলেছিল ইভান আইজ্যাক জনের ভাই, যে ইউএসএ থাকে। সন্দীপ ডক্টরকে জিজ্ঞেস করে আইজ্যাকের ভাই? ডক্টর হ্যাঁ বললে সন্দীপ জিজ্ঞেস করে এমপ্লয়ীদের সাথে এর কি সম্পর্ক? ডক্টর বলে রিসার্চার হিসেবে মেডিকেল ফিল্ডের অনেক কিছুই আমি জানি, এই কারণে আমার মনে কিছুটা সন্দেহ জাগে। তাই কনফার্ম হওয়ার জন্য আমি সাবাস্টিদের কিছু কাজ করতে বলেছিলাম। সাবাস্টিরা জনের ল্যাপটপ ঘেটে কিছু ফাইল পায়, সেগুলো পেন ড্রাইভে করে আমার কাছে নিয়ে আসে। ডক্টর সেবাস্টিকে জিজ্ঞেস করে এখানে কি মেডিসিন রিলেটেড কোনো ফাইল আছে? অ্যালবার্ট বলে একটা হিডেন ফাইল আছে, এটা আমাদের অফিস রিলেটেড না, তাই আমি বেশি ঘাটিনি। ডক্টর তো ল্যাপটপে পেন ড্রাইভ ওপেন করে। ঠিক তখনই ফায়ার সাবাস্টির কানে কানে বলে মেশিনের কথা বলো। সাবাস্টি ডক্টরকে বলে হিডেন ফাইলে আমাদের পাঞ্চিং মেশিনের ব্লু প্রিন্ট আছে। ডক্টর অবাক হয়ে জিজ্ঞেস করে ব্লু প্রিন্ট কোন ফোল্ডারে? ফায়াজ বলে 3 নম্বর ফোল্ডারে। ডক্টর ফায়াজের দিকে তাকিয়ে কিছু একটা পরিবর্তন দেখে জিজ্ঞেস করে তুমি কি চশমা চেঞ্জ করেছো? ফায়াজ বলে আমার চোখে আগে থেকেই সমস্যা ছিল, আর এখন আরো ঘোলা হয়ে গেছে, চশমা ছাড়া কিছুই দেখতে পারি না। ডক্টর ব্লু প্রিন্টের একটা ছবি তুলে নেয়। এরপর ফোন কানে ধরলে সাবাস্টি জিজ্ঞেস করে কোনো সমস্যা? ডক্টর সাবাস্টিকে থামিয়ে আজবল নামের কাউকে কল করে বলে আমি ব্লু প্রিন্ট হোয়াটসঅ্যাপ করেছি একটা অফিসের পাঞ্চিং মেশিনে, তুমি ভালো করে দেখে আমাকে জানাও। ডক্টর সবগুলা মেশিনের ব্লু প্রিন্ট ভালো করে দেখে। কিছুক্ষণ পর আজমল কল করে বলে আমি চেক করেছি, এটা পাঞ্চিং মেশিন না। ডক্টর সন্দীপকে বলে ওই ফাইলে HMV ভাইরাস এবং তার অ্যান্টিডটের বিষয়ে বলা হয়েছে। সন্দীপ অবাক হয়ে জিজ্ঞেস করে HMV? ডক্টর বলে হ্যাঁ, হিউম্যান মিউটাজেনিক ভাইরাস, যাকে আমরা রেড ভাইরাস হিসেবে চিনি। সন্দীপ জিজ্ঞেস করে এই ভাইরাসের কারণেই ওদের অবস্থা এমন হয়েছে? ডক্টর বলে না, ভাইরাসের অ্যান্টিডটের কারণে, যেগুলো তাদেরকে চা, বিস্কুট এবং পানের সাথে খাওয়ানো হতো। যেহেতু এগুলো অফিস থেকে দিত তাই সবাই খেত, ফলে সবাই এই অ্যান্টিডটের এফেক্টেড হয়েছে। তবে আরো মজার বিষয় হলো এমপ্লয়ীদের মধ্যে কোনো চেঞ্জ আসছে কিনা সেটা মনিটরিং এর জন্য পাঞ্চিং মেশিন ব্যবহার করা হতো। একদিন জন তার বোর্ড মেম্বারদেরকে বলে এটা একটা গেম, এই গেম নির্বাচন করে ফার্মা সেক্টরে কে একাই রাজত্ব করবে। এই রেস আগেও ছিল, কিন্তু সেটা বেবি ফুডস ফিল্ডে। আমাদের সবচেয়ে বড় প্রতিযোগী কোম্পানি তখন কি করেছিল জানো? তারা তাদের প্রোডাক্ট টেস্ট করার জন্য চ্যারিটির নামে আফ্রিকায় পাঠিয়েছিল। সেখানে বাচ্চাদের ফ্রি মেডিকেল চেক আপ করার নামে তারা ট্রায়াল দিত এবং অবজার্ভ করত। মাত্র 6 মাসেই তারা তাদের প্রোডাক্ট মার্কেটে বের করে, আর এখন তারা টপ কোম্পানি। যতক্ষণ না তারা নামছে ততক্ষণ অন্য কোনো কোম্পানি উঠতে পারবে না। ডক্টর বলে যখন ওরা অফিসে ঢোকার সময় ফিঙ্গারপ্রিন্ট দিতে মেশিনে ট্যাপ করত, তখন তাদের ডিএনএ ন্যানো নিডেলের মাধ্যমে নেওয়া হতো আর অবজার্ভ করা হতো তাদের মধ্যে কি কি পরিবর্তন হচ্ছে। জনের বোর্ড মেম্বারদের একজন রেকর্ড চেক করে বলে স্যার, এদের মধ্যে একজন তো প্রেগন্যান্ট। জন বলে হ্যাঁ, 22 থেকে 60 বছরের মধ্যে যত পুরুষ এবং নারী আছে তারা সবাই এই গ্রুপে আছে, তাই এই গ্রুপ একটা আদর্শ গ্রুপ। আমরা তাদের দৈনন্দিন জীবনের ভিত্তিতে তাদের লাইফ মনিটর করতে পারবো। টেকনিক্যাল টিম তাদের ডিএনএ এক্সাক্ট রোজ মনিটর করবে এবং ডেভেলপ করবে। এভাবে ভ্যাকসিনের প্রভাবে এমপ্লয়ীদের ছোটখাটো পরিবর্তনও বুঝতে পারবে, আর অনাগত ভাইরাসের অ্যান্টিডট এদের অজান্তেই এদের উপরে টেস্ট হতে থাকে। জন তার এমপ্লয়ীদের বলে কাজ পরে, আগে সবার স্বাস্থ্য। কিন্তু আসলে জনের কাছে তার এমপ্লয়ীরা গিনিপিগ ছাড়া আর কিছুই ছিল না, যাদের জীবনকে জন তার নোংরা খেলার জন্য নষ্ট করে দিয়েছে। জন আসলেই মানুষ নামের কলঙ্ক। সন্দীপ বলে কিন্তু ভ্যাকসিন এবং অ্যান্টিডট তো ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া হয়। ডক্টর বলে হ্যাঁ, কিন্তু এটা ভিন্ন।
জন্য অ্যান্টিডটই ভ্যাকসিনের কাজ করছিল। এটা অনেকটা ফিউচারিস্টিক ভ্যাকসিনের মতো। আমরা এই ভ্যাকসিনকে নর্মাল ওষুধ হিসেবে খেতে পারি। সন্দীপ জিজ্ঞেস করে, এমপ্লয়ীদের যেসব সমস্যা দেখা দিয়েছিল তারা কি পরে চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে গেছে? ডক্টর বলে, না, তাদের উপর যে ওষুধ টেস্ট করা হয় সেটা একটা ব্ল্যাক মেডিসিন ছিল, যেটা অ্যান্টিডটের আনফিল্টার ভার্সন, মানে প্রথম স্টেজে যেটা ব্যবহৃত হয়। তাই এর কোনো চিকিৎসা করা সম্ভব না। কিন্তু আমার জ্ঞান এবং অভিজ্ঞতা থেকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করি, তবে কোনো কাজই হয় না বলেই সন্দীপকে ভিফার্মা কিছু ফাইল বের করে দেখায়। ডক্টর বলে, জন ছুটি থেকে ফিরে জয়েন করার পর থেকেই সবকিছু পরিবর্তন করে। পাঞ্চিং মেশিন, চা, বিস্কুট, পানি এগুলো সব বাইরে থেকে কেনা শুরু করে। সিসিটিভি ফুটেজও ডিলিট করে দেয়। কারণ কথা শেষ করার আগেই সন্দীপ বলে, কেননা তার যা দরকার ছিল সেটা সে পেয়ে গিয়েছিল। সন্দীপ জিজ্ঞেস করে, আপনি এমপ্লয়ীদের সাথে পরে কি করলেন? ডক্টর বলে, ওরা শুধু শারীরিকভাবে না, মানসিকভাবে দুর্বল হয়ে গিয়েছিল। তাদের ভেতরের মনুষ্যত্বই যেন দিন দিন হারিয়ে গিয়েছিল। সবাই যেন এক একটা হিংস্র প্রাণী হয়ে যায়, বিশেষ করে মীরা। কারণ সে 10 থেকে 12 বছরের প্রতীক্ষার পরে পাওয়া বাচ্চাকে হারিয়েছে। তারা সহজে জনকে দিতে চাচ্ছিল না। জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চেয়েছিল। আর যেহেতু এটা মেডিকেল টেস্টের প্রথম স্টেজ ছিল, তারা খুব ভালোভাবে বুঝতে পারে তাদের এই রোগকে তাদেরকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। ভিফার্মা কোম্পানির কোনো এমপ্লয়ি সুস্থ জীবন কাটাতে পারবে না। এই যন্ত্রণা হয়ে যায় তাদের নিত্য সঙ্গী। কেউ কানে শুনতে পায় না, কারো নাক দিয়ে রক্ত পড়ে, কেউ কম দেখতে পায়, কারো মাথায় অসহ্য ব্যথা, তো কারো চুল উঠে আসছে, কেউ সব ভুলে যাচ্ছে। আর রাজীবের কিডনিতে সমস্যা হওয়ার কারণে ইউরিনের সাথে ব্লাড যাওয়া শুরু হয়। ধীরে ধীরে সবাই ডক্টরের কাছে আসে বন্ধ করে দেয় আর নিজেরাই সিদ্ধান্ত নেয় তারা তাদের এই রোগকে আড়াল করেই পারফেক্ট সেজে জীবনযাপন করবে। কিন্তু ডক্টরের সন্দেহ হয় তারা অন্য কোনো প্ল্যান করছে। একদিন ডক্টর তাদেরকে বাসায় ডেকে বলে, তোমাদের বডিতে মেডিসিন খুব ভালোভাবে রেসপন্স করছে। আমার বিশ্বাস তোমরা খুব শীঘ্রই স্বাভাবিক জীবনে ফিরে যাবে। কিন্তু তোমরা বিশ্বাস করছো না আর এত বড় স্টেপ নিতে যাচ্ছ। বিবেশ বলে, আমরা অনেক ভেবে চিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি। মীরা বলে, আপনার কি মনে হয় আমরাই জনের প্রথম এবং শেষ শিকার? এভাবে না জানি কত মানুষকে শিকার বানিয়েছে, ভবিষ্যতে আরো বানাবে। ডক্টর সবাইকে বুঝিয়ে বলে, এইবার আর জন পালাতে পারবে না। আমাদের কাছে সমস্ত প্রমাণ আছে। আমাদের আইনি সহায়তা নেওয়া উচিত, কারণ এটা অনেক বড় অপরাধ। আমরা জনের শিকড় উপড়ে ফেলতে পারবো। সেবাস্টি বলে, আমাদের দেশের আইন টাকার কাছে হেরে যাবে। আমরা যেসব প্রমাণ সংগ্রহ করেছি সেগুলো জনের বিরুদ্ধে এভিডেন্স হিসেবে দেখাতে পারবো না, কারণ জন অফিস থেকে সবকিছুই মুছে ফেলেছে। আমরা শুধু এখন এটাকে খবর বানিয়ে সমালোচনাই করতে পারবো। ফায়াজ বলে, এটা প্রতিশোধ না, এটা আমাদের সমাজের প্রতি দায়িত্ব। অ্যালবার্ট বলে, আমাদের সাথে হওয়া অন্যায় এবং মীরার অনাগত সন্তানকে অবশ্যই ন্যায় পাইয়ে দিতে হবে। এর জন্য আমাদেরকেই কোর্ট হয়ে রায় দিতে হবে। ডক্টর বলে, ওরা সবাই সিদ্ধান্তে অটল ছিল। আমি না তাদেরকে সান্ত্বনা দিতে পারছিলাম, না তাদেরকে বাধা দিতে পারছিলাম, কিন্তু তারা আমাকে কখনোই তাদের প্ল্যান বলেনি। এত কিছু শোনার পরে সন্দীপ বলে, আমি আমার ক্যারিয়ারে অনেক কেসই সলভ করেছি, কিন্তু এরকমটা আগে কখনোই দেখিনি। এটা আসলেই অনেক বড় কিছু। ডক্টর বলে, আমি বুঝে উঠতে পারছি না যে একটা মানুষ অন্য এক মানুষের সাথে এমন কিভাবে করতে পারে। সে আসলে মানুষ হতেই পারে না। সন্দীপ বলে, আসলে সেই প্রকৃত মানুষ, কেননা মানুষই অন্য মানুষের সাথে এমন করতে পারে। এটাই মানুষের চরম বাস্তবতা। জন তার টিমকে বলে, ভ্যাকসিন ছড়ানোর পর খুব দ্রুতই আমাদের এর অ্যান্টিডট বাজারে ছাড়তে হবে, যেই ভ্যাকসিন সরাসরি ট্যাবলেটের মতো খাওয়া যাবে। আর এটা ফার্মা ফিল্ডের জন্য এক অতুলনীয় সাফল্য হবে। মানুষকে নিয়ন্ত্রণের যে সূত্র সেটা আমাদের হাতে থাকবে। ভি ফার্মাই মানুষের একমাত্র জীবন রক্ষক হয়ে যাবে। সন্দীপ বলে, জন এইবার ভুল মানুষের গ্রুপ চুজ করেছে, তাই না? ডক্টর সন্দীপকে জিজ্ঞেস করে, তুমি আমাকে বলো, আসলে কি ওরা দোষী, নাকি জন দোষী, নাকি জনের পিছনে যে বড় মাফিয়া আছে তারা দোষী? সন্দীপ বলে, কিন্তু তারাও তো ক্রাইম করছে, আইন অনুযায়ী তারাও আসামি। ডক্টর বলে, হ্যাঁ তারা আসামি, কিন্তু বিবেক বলেও একটা জিনিস আছে। ডক্টর বলে, এমপ্লয়ীদের জীবন এমনিতেই শেষ হয়ে গেছে। তুমি কি তোমার একটা সিদ্ধান্ত দিয়ে তাদের জীবন আরো খারাপ করতে চাও? তাছাড়া আসল অপরাধী তো এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে, আর এর থেকেও বড় কিছু করার চিন্তা করছে। তোমার কি আগে সেগুলোকে থামানো উচিত না? সন্দীপ এবার সত্যি চিন্তায় পড়ে যায়। ডক্টর সন্দীপকে সেই পেনড্রাইভ দিয়ে বলে, এখানে ভি ফার্মা কোম্পানির সব বিস্তারিত আছে। আমি আরো কিছু তথ্য সংগ্রহ করেছি, সব পেলেই তোমাকে জানাবো। সন্দীপ জিজ্ঞেস করে, আপনি কি ডকুমেন্টসে গিবসন জর্জ নামের কারো নাম পেয়েছেন? ডক্টর বলে, না, আমি এমন কোনো ফাইল পাইনি। এখন তুমি চিন্তা করে দেখো, এই 13 জনের পেছনে দৌড়াবে যারা অলরেডি কষ্টে আছে, নাকি এমন লোকের পেছনে যাবে যারা মহামারী ছড়াতে চাচ্ছে? সন্দীপ বলে, যদি সত্যি এমনটা হয়ে থাকে তাহলে আপনার সাহায্য দরকার। আপনি কি বলতে পারবেন ভি ফার্মার ল্যাব কোথায়? ডক্টর মাথা নাড়িয়ে বোঝায় সে খুব জলদি লোকেশন জানাবে। সন্দীপ ভি ফার্মার অফিসে আসে, গেটে অসংখ্য মিডিয়ার ভিড়। সন্দীপের গাড়ি ঢুকতে গেলেই মিডিয়া ঘিরে ধরে, কিন্তু সন্দীপ কোনো কথা না বলেই ভিতরে চলে আসে। গাড়ি থেকে নামলেই এসআই এসে সন্দীপকে বলে, মিডিয়ায় খবর ছড়িয়ে গেছে। সন্দীপ বলে, গেট বন্ধ করে রাখো, যতক্ষণ না বলবো খুলবে না। সন্দীপ অফিসে ঢুকে দেখে মেইন গেটে সেই মেশিন। ভেতরে এসেই সন্দীপ দেখে ডক্টর যা বলেছে সব সত্য। এক এক জনের এক এক সমস্যা, সবাই মন মরা হয়ে বসে আছে। সন্দীপকে দেখে সবাই উঠে দাঁড়ায়। এমপ্লয়ীদের সাথে কিছু পুলিশও বসা। সন্দীপ জনের কেবিনের সামনে এসে দাঁড়ালে দুজন পুলিশ অফিসার এসে সন্দীপকে বলে, এই এমপ্লয়ীদের কি করব? সন্দীপ জনের কেবিনের দিকেই তাকিয়ে থাকে। অফিসার আবারও জিজ্ঞেস করলে সন্দীপ বলে, ছেড়ে দাও। দুজনেই অবাক হয়ে যায়। আরেকজন অফিসার বলে, একজনের কাছ থেকে আমরা প্যাকেট সিজ করেছি, সেটার কি হবে?
হবে? বয়স্ক অফিসার বলে পুড়িয়ে দিব। বলে দুজনে এমপ্লয়ীদের কাছে যায়। সন্দীপ জনের ক্যাবিনের দিকেই সন্দেহ নজরে তাকিয়েই থাকে। এমপ্লয়ীদের অফিস থেকে বের করে দেওয়া হয়। সবাই যে যার মতো চলে যায়, কিন্তু মীরা কিছু একটা চিন্তা করে দাঁড়িয়ে থাকে। সন্দীপ বাসায় এসে ডক্টরের থেকে আনা ফাইল করে চিন্তা করতে থাকে, এটা সত্য যে আইনের চোখে এরা সবাই অপরাধী, কিন্তু মানবতার দিক থেকে বিবেচনা করলে তারা নির্দোষ। সন্দীপের মাথায় এখন দুটো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই 16 জনের মধ্যে কে এই কাজ করলো এবং কিভাবে, তাও এতগুলো ক্যামেরার আড়ালে। এটা আসলেই একটা রহস্য। পোস্টমর্টম ডক্টর সন্দীপকে কল করে বলে, আমরা যেমন সন্দেহ করেছিলাম এমন কিছুই না, লাশে কোনো হাতাহাতির চিহ্ন নেই, ফুড পয়জনিং নেই। সন্দীপ জিজ্ঞেস করে, মাথায় আঘাতের জন্য মৃত্যু হয়েছে? ডক্টর বলে, না, আঘাতটা এত মারাত্মক ছিল না, রক্ত খরানো তেমন একটা হয়নি, জনের শ্বাসকষ্টের সমস্যা ছিল, আপাতত এটাই জানতে পেরেছি, বাকি বিস্তারিত আরো কিছু পরীক্ষা করে বলতে পারবো। কল কাটার পরই সন্দীপ খেয়াল করে নিচে একটা মরা তেলাপোকাকে অনেকগুলো পিঁপড়া মিলে তুলে নিয়ে যাচ্ছে। সন্দীপ কি যেন ভাবতে থাকে। সাথে সাথে সন্দীপ ল্যাপটপ খুলে অফিসের সিসিটিভি ফুটেজ চেক করে। এমপ্লয়ীদের সেদিনের গতিবিধির সময় পয়েন্ট আউট করতে থাকে। সব মিলিয়ে একটা লুক খুঁজে পায়। এমপ্লয়ীরা যখন ক্যামেরার আড়াল হয় আর জন ওয়াশরুমে যাওয়ার পর মারা যায়, দুটোর সময় এক। সময় সকাল 10:15। অ্যালবার্ট অফিসে আসে। এরপর সবাই একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসতে থাকে। সন্দীপ জনের মৃত্যুর আসল রহস্য খুঁজে পায়। আসলে এটা একজনের কাজ না, বরং সবার একসাথে করা একটা প্ল্যান। সব বুঝতে পেরে সন্দীপের মুখে আত্মতৃপ্তির হাসি ফুটে ওঠে। গল্প চলে আসে সেবাস্টির ফ্ল্যাটের ছাদে। সেবাস্টি বলে, মারবো যখন প্ল্যান করে নিয়েছি তখন মারবই, আর কোনো রাস্তা নেই। আলবার্ট জিজ্ঞেস করে, অফিসের কেউ যদি পুলিশকে জানিয়ে দেয়? সেবাস্টি বলে, বিষয়টা একটু রিস্কি, কারণ জনের চারপাশে অনেক মানুষ থাকে, সবাই তার লোক, যা করার আমাদেরকেই করতে হবে যখন তার চারপাশে কোনো বডিগার্ড থাকবে না। অ্যালবার্ট বলে, সে তো অফিস ছাড়া কোথাও একা যায় না, আর অফিসেও তার রাইট হ্যান্ড রাজীব থাকে। সেবাস্টি বলে, অফিসই সবচেয়ে ভালো জায়গা। অ্যালবার্ট বলে, তাহলে ওর কফিতে বিষ দিয়ে মারতে পারি। সেবাস্টি বলে, না, বুদ্ধিটা ভালো না, ধরা পড়ে যাবো, মৃত্যুটাকে অ্যাক্সিডেন্ট হিসাবে দেখাতে হবে। অ্যালবার্ট বলে, এটা কিভাবে সম্ভব? অফিসে তো সিসিটিভি আছে। সেবাস্টি বলে, সিসিটিভি কিছু একটা করতে হবে। কিছুক্ষণ চিন্তা করার পরে সেবাস্টি বলে, আগে জনের উপর নজর রাখতে হবে। পরের দিন থেকেই সেবাস্টি এবং অ্যালবার্ট জনের সবকিছুর উপর নজর রাখে। জন কখন কি ওষুধ খায়, কখন অফিস থেকে বের হয়, কখন কফি খায়, ছোটখাটো সবকিছুর উপরে নজর রাখে। সব খোঁজাখুঁজির পরে অফিসের ক্যাফেতে বসে অ্যালবার্ট জনের ওষুধ কিনে এনে সেবাস্টিকে দেখিয়ে বলে, ডেরোফিলিন রিটার ট্যাবলেট, এটা অ্যাজমার মানে শ্বাসকষ্টের ওষুধ। সেবাস্টি ওষুধটা হাতে নিয়ে বলে, এই জন্যই ওষুধটা খায়। অ্যালবার্ট বলে, হ্যাঁ, যখনই শ্বাসকষ্ট হবে ওষুধটা তার দরকার পড়বে। সেবাস্টি অ্যালবার্টকে ধীরে কথা বলতে বলে, না হলে কেউ শুনে ফেলবে। অ্যালবার্ট বলে, সরি, আসলে আমার কানের সমস্যা তো। সেবাস্টি সিসি ক্যামেরার কথা জিজ্ঞেস করলে অ্যালবার্ট বলে, ও রুমের ভেতরে কোনো ক্যামেরা নেই, রুমের বাইরে আছে, আর সেই যে ওয়াশরুম ব্যবহার করে সেটা করিডোরের সাথে অ্যাটাচ করা, তারপর প্যান্ট্রি এরিয়া, যেখানে জন কখনোই যায় না। কথা বলতে বলতে অ্যালবার্ট খেয়াল করে সেবাস্টির পেছনে আগুন নিভানোর পাইপ। অ্যালবার্ট বলে, আমার কাছে একটা বুদ্ধি আছে, কিন্তু তার আগে প্ল্যান করতে হবে যে এটা কাজ করবে কিভাবে। এরপর সবাই মীরার বাসায় এক হয়। সেবাস্টি বলে, তোমরা কেউ এখনো সিদ্ধান্ত জানাওনি। ইনা বলে, আমার ভয় করছে, এটা কি আদেও সম্ভব? আঞ্জু বলে, আমার বিশ্বাস আমরা স্বাভাবিক জীবনে ফিরে যাব। সেবাস্টি বলে, এমন আশা সবারই আছে, এই জন্যই এমন রাস্তা বেছে নিয়েছি, কিন্তু রাজীব জনের অন্ধভক্ত, সে কখনোই রাজি হবে না। জন তাকে বিষ দিলেও সে খেয়ে নিবে, তাই তাকে ছাড়াই প্ল্যান করতে হবে। একে একে সবাই বলে, আমরা এই প্ল্যানে তোমাদের সাথেই আছি। সেবাস্টি বলে, তাহলে প্ল্যান শোনো। ফায়ার সিস্টেম ইনস্টল করার পরে সার্ভার রুমে আমাদের ক্লাস নিয়েছিল, মনে আছে? মুফিদা বলে, হ্যাঁ, সেফটির জন্য ক্লাস নিয়েছিল। সেবাস্টি বলে, যদি সার্ভার রুমে আগুন ছড়িয়ে যায় আমাদের হাতে 30 সেকেন্ডের অ্যালার্ম থাকবে, ওটাই আমাদের বাইরে যাওয়ার সময়। নজলের মাধ্যমে সার্ভার রুমে কার্বন ডাই অক্সাইড পাম্প করা হবে। কার্বন ডাই অক্সাইড অক্সিজেনের মাত্রা কমিয়ে দেবে। অ্যালবার্ট বলে, যদি আমরা কার্বন ডাই অক্সাইড শ্বাস প্রশ্বাসের সাথে নেই তাহলে মারা যাবো। জনের আগে থেকে শ্বাসকষ্টের সমস্যা আছে। এই প্ল্যানের সবচেয়ে ভালো পার্ট হলো, যখন কেউ একজন মারা যাবে তার বডিতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ আপনা আপনি বেড়ে যায়, তাই পোস্টমর্টমে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ স্বাভাবিক দেখাবে। স্মৃতি বলে, আমাদের কি আর একবার ভাবা উচিত না? মীরা বলে, ভাবাভাবির কিছু নেই, এমনিতেও জন 7 তারিখের পর আর এখানে থাকবে না, কানাডা চলে যাবে। বিবেশ বলে, আমাদের উপর তার সব ধরনের এক্সপেরিমেন্ট করা শেষ, এখন সে প্রফিট বাড়াতে যাবে। মেয়ের সিন্ধু বলে, জন কোথাও যেতে পারবে না, আমাকে বলো কি করতে হবে, কোন বিষ খাওয়াবো, বলেই কাশতে থাকে। সাতিয়ান বলে, আমরা ওর লাশ দেখতে চাই, যেন শান্তিতে বাকি জীবনটা কাটাতে পারি। অ্যালবার্ট বলে, আমাদের সবার ছোট ছোট কাজ, কিন্তু যদি কোথাও মিস হয় তাহলে সমস্যায় পড়ে যাবো। মুফিদা জিজ্ঞেস করে, প্ল্যানটা কি? অ্যালবার্ট সেবাস্টির কাছে মার্কার ছুড়ে মারে। সেবাস্টি বোর্ডে মার্ক করে প্ল্যান বোঝায়। সেবাস্টি বলে, সাতিয়ান চাচা নতুন পাইপ কিনবে, এটা বলে যে পুরাতন পাইপ নষ্ট হয়ে গেছে, আর পুরাতন পাইপ সেফটি গ্যাসের গ্রিলের উপর রাখবে। তার মতো সাতিয়ান নতুন পাইপ কিনে একটা বিল বানায় আর উপরে এসে মীরাকে হিসাব দেয়। এরপর সেবাস্টি এবং অ্যালবার্ট অফিসে এসে কার্বন ডাই অক্সাইডের স্টোরেজের কাছে গাড়ি পার্ক করে। এরপর বিবের সাইকেল করে এসে ফোনে কথা বলার নাটক করে সেবাস্টির গাড়ির কাছে আসে, যেখানে কোনো ক্যামেরা নেই। এরপর জুতা খুলে গাড়ির উপরে উঠে একটা বেলুনের অর্ধেক কেটে ড্রামের মধ্যে ফেলে দেয়, আর বাকি অর্ধেক এক্সস্ট ফ্যানের লাইনের মাথায় বেঁধে দেয়। কাজ শেষে ফোনে কথা বলতে বলতে ক্যামেরার সামনে থেকে হেঁটে অফিসে ঢোকে। এরপর আসে মীরার পালা। মীরার কাজ হলো
রাজীবকে সরানো। মীরা অরবিন্দকে কল করে বলে রাজীবের সাথে তোমার মিটিং আছে, জলদি আসো। ফলে রাজীব মিটিং এ ব্যস্ত হয়ে পড়ে। সেই মিটিং এ ফায়াজও থাকে, আর ফায়াজের কাজ হলো যতক্ষণ পারে রাজীবকে মিটিং এ ধরে রাখতে হবে, তাই অরবিন্দের ফোন সাইলেন্ট মোডে দিয়ে দেয়। এদিকে চা খাওয়ার জন্য সেবাস্টি, অ্যালবার্ট এবং নীলিমা বেরিয়ে যায়। সেবাস্টি বলে আমাদের পরবর্তী ধাপ হবে জনকে ওয়াশরুমে পাঠানো। এর জন্য সিন্ধু চাচি আমরা বের হওয়ার 5 মিনিট পরে জনের ক্যাবিনে গিয়ে কফি ঢেলে দিবেন। আপনার গুরুত্বপূর্ণ কাজ হবে মেশিনের নজেল ভালোভাবে বন্ধ করা, কারণ নজেল বন্ধ করলে জন যখন কফি দিতে যাবে তখন কফি মগে না পড়ে জনের দিকে ছিটকে যাবে। জনের কাপড় নষ্ট হলে সেটা ক্লিন করতে সে অবশ্যই ওয়াশরুমে যাবে, আর এটাই হবে তার শেষ সংবর্ধনা। সেবাস্টি সিন্ধু চাচিকে বলে যদি নজরের মুখ বন্ধ করতে ব্যর্থ হয়ে যাও তাহলে তোমাকেই কোনো না কোনো ভাবে তাকে ওয়াশরুমে পাঠাতে হবে। অরুণ বাসার দরজার লক দেখিয়ে বলে জনের ওয়াশরুমের দরজাও এমন, কিন্তু ওরটা অটোমেটিক লক হয়ে যায়, তাই তোমাদেরকে লকের মধ্যে টিস্যু পেপার দিয়ে দিতে হবে যেন দরজা লক না হতে পারে। যেহেতু নিনা সবার আগে অফিসে যায় তাই ওকে এই কাজটা করতে হবে, কিন্তু খেয়াল রাখবে কারণ ওখানে ক্যামেরা আছে। নিনা প্ল্যান মতো অফিসে এসে স্বাভাবিকভাবে পানি খাওয়ার নাম করে কোনায় যায়, এরপর ক্যামেরা থেকে আড়াল হয়ে ওয়াশরুমে যায়। অরুণ বলেছিল কোনো কিছু হাত না দিয়ে ধরতে, তাই নিনা তার শার্টের কোনা দিয়ে লক ধরে খুলে ভেতর থেকে লক প্রেস করে, এরপর দরজায় টিস্যু পেপার দিয়ে সেখান থেকে আবার সরে আসে। তারপর স্বাভাবিকভাবেই পানির ক্যানের সামনে দিয়ে বের হয়। অরুণ বলে জন যখন দরজা খুলবে তখন টিস্যু পেপার পড়ে গিয়ে দরজা আপনা আপনি আটকে যাবে। মুফিদা জিজ্ঞেস করে যেহেতু এটা প্রেস লক তো জন তো ভেতর থেকে খুলতে পারবে। অরুণ বলে প্রশ্নই আসে না। এরপর ফায়াজকে একটা জিনিস আনতে বলে, ফায়াজ সেটা অরুণের হাতে দেয়। অরুণ বলে তোমাদের কাছে এটা ক্লিপ মনে হলেও এটা ক্লিপ না, এটা আসলে জনের ওয়াশরুমের লকের ডুপ্লিকেট চাবি। এটা সাত্তিয়া চাচার মাধ্যমে বানিয়েছি, কারণ তার কাছে জনের ওয়াশরুমের ডুপ্লিকেট চাবি থাকে। এটার মাথা লম্বা, যখনই তুমি এটা লকের ভিতরে দিয়ে দিবে সেটা আটকে যাবে এবং জন ভেতর থেকে লক খুলতে পারবে না, দরজা জ্যাম হয়ে যাবে। মুফিদা চাবিটা হাতে নিলেই সবাই হুমড়ি খেয়ে আশ্চর্য এই জিনিস দেখতে থাকে। অ্যালবার্ট বলে কার্বন ডাই অক্সাইডের সুইচ পার্কিং এরিয়ার কাছে, আর এটাই আমাদের মেইন অস্ত্র। সেবাস্টি বলে চা স্ন্যাক্স নিয়ে আমি এমন জায়গায় বসবো যেখানে ক্যামেরা দেখতে পাবে না, আর তখন নীলিমা এবং অ্যালবার্ট কথা বলতে থাকবে যেন আমি তাদের সামনেই বসে আছি। সেবাস্টি উঠে গিয়ে কার্বন ডাই অক্সাইডের নল খুলে পানির পাইপের মাথা সিলিন্ডারের সাথে জোড়া দেয় আর অপর মাথা বেলুনের সাথে লাগিয়ে দেয়। কাজ শেষে সেবাস্টি আবার চেয়ারে এসে ইচ্ছা করে ক্যামেরার সামনে এসে নীলিমা এবং অ্যালবার্টের সাথে হাসাহাসি করে কথা বলে। অ্যালবার্ট বলে আমাদেরকে এই পাইপ এবং বাকি সবকিছু আড়ালে রাখতে হবে, যারা বাইরে থেকে দেখবে তাদের কাছে যেন স্বাভাবিক মনে হয়। এর জন্য দরকার প্লাস্টিক, যত বেশি পারো প্লাস্টিক ব্যবহার করতে হবে, এটা ডোনা থেকে ভালো আর কেউ পারবে না। ডোনা একের পর এক চিপস বিস্কুট খেয়ে খেয়ে ডাস্টবিন ভরে ফেলে। সিন্ধু চাচি সেগুলো বাইরে সিওটি এর স্টোরেজের সামনে ড্রামে ফেলায়। সাতিয়ান চাচা সেগুলো পুড়িয়ে দেয়। জ্বলন্ত প্লাস্টিকের ধোঁয়ায় আমরা একটা ধোয়া ধোয়া পরিবেশ তৈরি করব যেন বাইরের মানুষ সিওটি এর পাইপ দেখতে না পায়। সেবাস্টি বলে শুধু এটাই না, প্লাস্টিকের ধোয়ার কারণে ওই এরিয়া থেকেও যাবেও না। তার মতো সিন্ধু চাচি কফি ঢালতে যায়, ফয়েল পেপার মেশিনে দেবে যেন কাগজটা হাত থেকে নিচে পড়ে যায়। চাচি সেটা উঠাতে গেলে জন দেখে ফেলার ভয়ে সে কি করবে বুঝতে পারছিল না। বাইরে সবাই এসব দেখে বেশ ঘাবড়ে যায়, তবে সিন্ধু চাচি বেশ সাহস জুগিয়ে নিচু হতে গেলেই জনের দিকে তাকিয়ে দেখে জন তার দিকেই তাকিয়ে আছে। চাচি উঠে একটা পেন ড্রাইভ জনের ব্যাগের উপর রেখে দেয়। জন আর এসবে মাথা ঘামায় না। এরপর চাচি সুযোগ বুঝে কফি ঢালতে ঢালতে নলের মুখে পেপার ঢুকিয়ে দেয়। কাজ শেষে কেবিন থেকে বের হয়ে চাচি ইশারা দেয় যে কাজ হয়ে গেছে। এরপর চাচি ভ্যাকুয়াম ক্লিনার এনে রেডি হয় যেন জনের চিৎকার কেউ শুনতে না পায়। মুফিদা এবং আঞ্জু উঠে পানি আনতে যায়। সবার নজর জনের উপরে যে সে কখন কফি আনতে যাবে। অবশেষে জন কফি নিতে উঠলেই প্ল্যান মোতাবেক কফি জনের শার্ট প্যান্টে ছিটকে যায়। জন কফি ক্লিন করার জন্য ওয়াশরুমে ঢুকলেই টিস্যু পরে দরজা অটো লক হয়ে যায়। মুফিদার সাথে সাথে গিয়ে সেই স্পেশাল চাবি হেজাব থেকে বের করে বাইরে থেকে লকের ভিতরে দিয়ে দেয়। আঞ্জু নিচে বোতল ফেলে দিলে চাচি ভ্যাকুয়াম অন করে। উপরে ভ্যাকুয়ামের শব্দ পেয়ে সেবাস্টি গিয়ে সিওটি এর মেশিন খুলে দেয় আর সব ধোয়া পাইপের মাধ্যমে ওয়াশরুমে গিয়ে পৌঁছায়। মুফিদা এবং আঞ্জু পানি নিয়ে যার যার জায়গায় চলে আসে। ধোয়া দেখে জন চিন্তায় পড়ে যায়। চাচিকে বলা হয় মেশিন অন্তত 5 মিনিট চালাতে। সাতিয়ান মেইন গেট লাগিয়ে দেয়। সেবাস্টি আবারও জায়গায় এসে বসে। ধোয়ায় জনের শ্বাসকষ্ট শুরু হয়। জন বের হতে চাইলেও বের হতে পারে না। সবাই স্বাভাবিকভাবেই কাজ করতে থাকে। সন্দীপের স্টাফদের জিজ্ঞেস করে যখন আপনারা ওয়াশরুমের বাইরে দাঁড়িয়েছিলেন আপনারা কি কোনো শব্দ পেয়েছিলেন? মীরা বলে যে সে সময় চাচি অফিস ক্লিন করছিল তাই অন্য কোনো শব্দ শোনা যায়নি। সবাই যার যার মতো বসা। ভিতরে রাজীব, অরবিন্দ, ফায়াজ মিটিং এ ব্যস্ত। 10% কার্বন ডাই অক্সাইডই মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট, আর যেহেতু জনের শ্বাসকষ্ট আছে তাই আমাদের আর মৃত্যুর কারণ ব্যাখ্যা করা লাগবে না। জন শ্বাসরুদ্ধ হয়ে ওয়াশরুমে পড়ে মাথায় আঘাত পায় আর মাথা ফেটে রক্ত গড়িয়ে পড়ে। প্ল্যানিং এর সময় ফায়াজ জিজ্ঞেস করে কার্বন ডাই অক্সাইড তো ঠান্ডা, এতে কি কোনো সমস্যা হবে? সন্দীপকে ফরেন্সিক টিমের একজন বলেছিল জনের শরীরের টেম্পারেচার নর্মালের থেকেও কম ছিল, হয়তো ওয়াশরুমের পরিবেশ আর্দ্র ছিল এই জন্য। ডক্টর বলে হ্যাঁ এটা স্বাভাবিক, ওয়াশরুমের পরিবেশ আর্দ্রই থাকে। সময় বুঝে সেবাস্টি আবারও কার্বন ডাই অক্সাইডের নলটা বন্ধ করে দেয় আর পাইপ খুলে ফ্যানের মাথায় বেলুন খুলে নিচে ফেলে দেয়। এরপর পাইপ গুছিয়ে গ্রিলের উপরে রাখে। কার্বন ডাই অক্সাইডের নলের পাইপ লাগাতে গেলেই অন্যমনস্ক হওয়ার কারণে সেবাস্টির আঙ্গুল কেটে যায়। সেবাস্টি সেটাকে গুরুত্ব না দিলেও ব্যাপারটা সন্দীপের নজর এড়াতে পারে না। সন্দীপ সেবাস্টিকে জিজ্ঞেস করে এই কাটা তো আজকের মনে হচ্ছে। গল্প ঘটনার দিন চলে আসে। নল বন্ধ করে সেবাস্টি
সেবাস্টিয়ান চলে আসে। স্মৃতি তখন ফিল্টারের কাছে পানি আনতে যায়। এটা দেখে চাচি কেবিনে গিয়ে ক্লিন করে। চাবি আনতে গিয়ে হঠাৎ স্মৃতি থেমে যায় আর নখ কামাতে শুরু করে, কারণ সে ভুলে গেছে তার কাজটা কি। সবার নজর স্মৃতির উপরে। স্মৃতি প্ল্যানিং এর সময় বলেছিল যদি আমি ভুলে যাই, কারণ আমি এখন অনেক কিছু মনে রাখতে পারি না। অরুণ উঠতেই যাবে, ঠিক তখনই ডোনা তার চুল থেকে ক্লিপ বের করে টেবিলে রাখে। স্মৃতির মনে পড়ে যায় তাকে কি করতে হবে। সাথে সাথে গিয়ে দরজা থেকে চাবি বের করে মাথায় গোছে আর পানি খেতে খেতে ক্যামেরার সামনে আসে। সব কাজ হয়ে গেলে চাচি ভ্যাকিউম অফ করে দেয়। সেবাস্টি, অ্যালবার্ট, নীলিমা ফিরে আসে। এরপর ক্যামেরাতে দেখানোর জন্য সেবাস্টি টেবিলের কোনা ভেঙে ভাব দেখায় তার হাত সেখানে কেটে গেছে। কি বুদ্ধি দেখেছেন? হাত কিভাবে কেটেছে বলে সন্দীপ তার অফিসারকে দিয়ে চেক করাতে পাঠায়। সেবাস্টি তখন টেবিলের সেই জায়গা দেখায়। এদিকে ক্যামেরাতেও সন্দীপ সেবাস্টির ব্যথা পাওয়ার ফুটেজ দেখতে পায়। ঘটনার দিন গিবসন জনকে ফোনে না পেয়ে রাজীবকে কল দেয়। মিটিং শেষে রাজীব দেখি গিবসন কল করেছে। রাজীব কল রিসিভ করলেই গিবসন জনের কথা জিজ্ঞেস করে। রাজীব জনকে রুমে না পেয়ে স্মৃতির কাছে জিজ্ঞেস করে স্যার কোথায়। স্মৃতি বলে ওয়াশরুমে। এরপর ওয়াশরুমের দরজা খুলছে না দেখে সবাই দৌড়ে যায়। অনেক ধাক্কাধাক্কির পরে দরজা খুলে দেখে জন নিচে পড়ে আছে, মাথা ফেটে রক্ত পড়ছে। রাজীব চেক করে কান্না করে বলে স্যার মারা গেছে। অ্যালবার্ট সেবাস্টিকে সারিয়ে রেখে জিজ্ঞেস করে রক্ত তো অনেক পড়ে গেছে। সেবাস্টি বলে চিন্তা করিস না, কিছু হবে না, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। দরজার মাঝে যে টিস্যু ছিল সেটা পাচ্ছি না, আর এই টিস্যু পুলিশ পেয়ে যায়। সন্দীপ সেটাই পর্যবেক্ষণ করছিল। এক জুনিয়র বলে জন যখন ওয়াশরুমে ছিল তখন 3 জন মহিলা ওই সাইডে যায়। লেডি পুলিশ 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে। সেবাস্টি মফিদাকে বলে সব সত্য বলবে, ভয় কিছু নেই, রোজ যা করো তাই করেছো, বাকি সব ভুলে যাবে। আর জন সম্পর্কে জিজ্ঞেস করলে তোমাদের নিজের মতামত দিবে। এই মৃত্যু একটা স্বাভাবিক অ্যাক্সিডেন্ট ছিল, ব্যাস। অ্যালবার্ট বলে ঘটনার অনেকদিন পর্যন্ত আমরা একে অপরকে কল দিলে স্বাভাবিকভাবেই কথা বলবো, কারণ পুলিশ আমাদের ফোন ট্র্যাক করতে পারে। সেবাস্টি বলে আমরা সবসময় সাপোর্টিভ কথা বলবো না, নেগেটিভ কথাও বলতে হবে, যেন পুলিশের মনে কোনো সন্দেহ না জাগে। আর এই জন্যই ফায়াজ এবং বিবেশ একে অপরের নিন্দা করে রাগ দেখানোর নাটক করে। ফায়াজ বলে জন স্যার বিবেশকে গত সপ্তাহে ঝাড়ি দিয়েছিল। বিবেশে বলে জন স্যার ওকেও বকা দিয়েছিল। প্ল্যানিং এর সময় বিবেশ বলে আমরা প্রফেশনাল কিলার না, তাই কোনো ভুল হলে নিজেদের বুদ্ধি দিয়ে সামনে নিতে হবে। নীলার ব্যাগ চেক করে ঘুমের ওষুধ পাওয়া যায়। নীলিমা নীলার কানে কানে বলে কি দরকার ব্যাগে ওষুধ রাখার, পুলিশকে কি বলেছো? সন্দীপ যখন নীলাকে জিজ্ঞেস করেছিল ডক্টরের প্রেসক্রিপশন আছে, নীলা মুখ ফসকে বলে না। মীরা সান্ত্বনা দিয়ে বলে চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ওয়াশরুম থেকে জনের লাশ বের করে নিয়ে যাওয়া হয়। সেবাস্টি সবাইকে বলেছিল যদি সবকিছু আমাদের প্ল্যান মতো হয় তাহলে আমরা ফেসবুকে জনকে নিয়ে পোস্ট দিব, গভীর শোক প্রকাশ করব। সবকিছু বোঝার পরে সন্দীপ বলে ব্রিলিয়ান্ট, কিন্তু দুনিয়ায় কোনো পারফেক্ট ক্রাইম নেই, কিন্তু তারা এসব করলো কিভাবে? আমার কি তাদেরকে জেলে পাঠানো উচিত? কিন্তু তারা অনেক কষ্টের মধ্যে আছে, এটা শুধু 3 দেওয়ালের জেল না, তারাই তাদের ভাগ্য নির্ধারণ করুক। এরপর সন্দীপ চার্জশিট বানায়, যেখানে লেখা 3রা আগস্ট সকাল 10টার দিকে ভি ফার্মা কোম্পানির এমডি আইজাক জন ওয়াশরুমের শ্বাসকষ্টের কারণে মৃত্যুবরণ করে। এই কেসে কোনো সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। সন্দীপের সিনিয়র এই রিপোর্ট পড়ার পরে সন্দীপকে বলে তুমি এতদিনে এই ফাইল বানালে? ট্রেনিং এ যা শিখেছো সবসময় তাই বিশ্বাস করতে হয় না, কমন সেন্স বলতেও কিছু আছে। তুমিই না সে যে পাইনাবু মার্ডার কেস 1 সপ্তাহে সলভ করেছিলে? নিজের নাম নষ্ট করো না। সন্দীপ ক্ষমা চেয়ে বলে আমার মনে কিছু সন্দেহ আছে। সিনিয়র বলে তোমার যা খুশি করো, এখন যেতে পারো। সন্দীপ বের হতে হতে শুনে সন্দীপের জুনিয়র বলে আমি তো আগেই বলেছিলাম এটা স্বাভাবিক মৃত্যু। সন্দীপ শুনে হাসতে হাসতে বের হয়ে যায়। বেশ কিছুদিন পরে ডক্টর সন্দীপকে কল করে বলে তোমাকে বাকি ইনফরমেশন মেইল করেছি। অনেকগুলো ক্লিনিক্যাল ট্রায়াল চলছিল, কিন্তু বাইরের দেশের টেস্টগুলোর ইনফরমেশন নেই। তোমার সন্দেহ ঠিক, গিবসন এই প্রজেক্টের পার্টনার ছিল। সে একজন বায়োকেমিক্যাল সায়েন্টিস্ট। সন্দীপ তাকেও জিজ্ঞাসাবাদ করেছিল। গিবসন বলেছিল আমরা ব্যবসায়ী, প্রত্যেক কম্পিটিটর আমাদের শত্রু, আর আমি যতটুকু জানতে পেরেছি এই গ্রুপ অনেক ভয়ঙ্কর, সাবধানে থাকবে। সন্দীপ জিজ্ঞেস করে ল্যাব কোথায়। ডক্টর লোকেশন দিতেই সন্দীপ বাইক নিয়ে কালাপুর ফরেস্টে বেরিয়ে পড়ে। ভি ফর্মার সাইনবোর্ড দেখে সন্দীপ দাঁড়িয়ে যায়। এরপর সেখানে ছবি তোলে। ল্যাবের বাইরে থেকে ছবি তোলা হয়। গঠন দেখে সন্দীপের মনে পড়ে এমন শেপের বাটি জনের কেবিনেও ছিল। এরপর ব্যাগ থেকে ড্রোন বের করে চারপাশে কি আছে সেটা দেখতে ড্রোন আকাশে ওড়ায়। গহীন অরণ্যের মাঝে একটা ল্যাব, কিন্তু ল্যাবের ধারে কাছে গেলেই সন্দীপ আর কিছু দেখতে পায় না। সিগন্যাল লস্ট হয়ে যায়। সন্দীপ খেয়াল করে পেছন থেকে ভি ফার্মার একটা ট্রাক আসছে। তাড়াতাড়ি করে বাইক নিয়ে সন্দীপ জঙ্গলের মধ্যে চলে আসে। এদিকে গিবসন জনের অফিসে আসে। সন্দীপ জ্যাকেট খুলে বন্দুক পেছনে গুজে রেডি হয়। দ্বিতীয় ট্রাক আসলে দৌড়ে গিয়ে ট্রাকের পেছনে উঠে পড়ে। গিবসন এখন এই অফিসে নতুন বস। অফিসে ঢুকলেই সবাই উঠে দাঁড়ায়। গিবসন গিয়ে জনের রুমে বসে সিগারেট ধরায়। সবাই রাগী দৃষ্টিতে গিবসনের দিকে তাকিয়ে থাকে। এবার কি তাহলে গিবসনের পালা? জনের মতোই তাকেও এবার মরতে হবে? এমন পাপীদের এত সহজ মৃত্যু দেওয়া আসলেই উচিত না। এদের তো তিলে তিলে মারা উচিত। এটাই তাদের পাপের উপযুক্ত শাস্তি।